সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার, জীববিজ্ঞান বিষয়ক ইউটিউব চ্যানেল বায়োলজি স্কুলসের পক্ষ থেকে আমি নীতির স্যার তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। সরকারি বিএল কলেজ খুলনা আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে প্রাণীবিদ্যা বিভাগের স্নাতকোত্তর পর্যায় বা মাস্টার শ্রেণীর একটি ক্লাস নিয়ে আজ হাজির হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সারা বাংলাদেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদানকারী কলেজসমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাস অনুযায়ী ক্লাস গ্রহণ করে থাকে। বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্ব করোনা নামক মহামারীতে নিমজ্জিত থাকায় আমাদের ক্লাসসমূহ বন্ধ আছে। আমি জানি তোমরা অনেকেই নিজ নিজ অবস্থান থেকে পড়াশোনার চেষ্টা করছো। এই চেষ্টাকে একটু বেগবান করার উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স ও মাস্টার্স পড়ুয়া ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা মাস্টার্স পর্যায়ে 3টি কোর্স আছে। কোর্সগুলি হল ফিশারিজ, ওয়াইল্ড লাইফ ও এন্টোমোলজি। আমি মূলত ফিশারিজ বিষয়ে তোমাদের ধারাবাহিক ক্লাস নেওয়ার চেষ্টা করব। ক্লাসগুলি আমার ইউটিউব চ্যানেল বায়োলজি স্কুলসে নিয়মিত আপলোড করা হবে। ভালো লাগলে তোমাদের দেখার অনুরোধ রইল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা জুওলজি সাবজেক্টে বিএসসি অনার্স সম্পন্ন করে তাদের জন্য 1 বছরের মাস্টার্স কোর্স রয়েছে। সেখানে যে 3টি কোর্সের কথা একটু আগেই বলেছি, তার মধ্যে ফিশারিজ যে ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চে মোট থিওরিটিক্যাল সাবজেক্ট রয়েছে 60টি এবং 2টি কোর্স রয়েছে প্র্যাকটিক্যাল বা থিসিস। এর মধ্য থেকে পেপার কোড 31-31-17 যার শিরোনাম ফিশ বায়োলজি, অ্যাকুয়াকালচার নিউট্রিশন এবং পপুলেশন ডিনামিক্স। আমি এই বিষয় থেকে পপুলেশন ডিনামিক্স সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করো যে পেপারের যে শিরোনাম সেখানে 3টি বিষয় রয়েছে, একটা ফিশ বায়োলজি, অ্যাকুয়াকালচার নিউট্রিশন এবং পপুলেশন ডিনামিক্স। আমি তোমাদের সামনে যেটি উপস্থাপন করেছি সেটা পপুলেশন ডিনামিক্স অংশের সিলেবাসটুকু। আমি ধারাবাহিকভাবে এই পপুলেশন ডিনামিক্স থেকে শুরু করে এই পর্যন্ত ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আজ তোমাদের ধারণা দেব পপুলেশন ডিনামিক্স সম্পর্কে। তো প্রথমে আমাদের জানতে হবে ফিশ পপুলেশন ডিনামিক্স কি। তা ফিশ বলতে আমরা বুঝি মাছ বা মৎস্য। পপুলেশন বলতে জনতা, জনগোষ্ঠী বা জনসংখ্যা। ডিনামিক্স অর্থ গতিবিদ্যা। অর্থাৎ আমরা যদি ফিশ পপুলেশন ডিনামিক্সের বাংলাটা দেখি, বাংলা প্রতিশব্দ, তাহলে দেখতে পাবো মৎস্য সংখ্যা গতিবিদ্যা, মৎস্য জনতার গতিবিদ্যা, মৎস্য জনমিতি গতিবিদ্যা এবং মৎস্য জনগোষ্ঠীর গতিবিদ্যা। এখন আমরা আজ আর একটু বিষয় এক নজরে একটু দেখে নেব যে আজ আমরা আলোচনায় কি কি থাকবে। প্রথমে তোমরা দেখো ফিশ বলতে তোমরা বোঝো মাছ, পপুলেশন যেটাকে জনসংখ্যা বা জনতা বলছে, ফিশ পপুলেশন অর্থাৎ মৎস্য জনতা, পপুলেশন ডিনামিক্স অর্থাৎ জনতার গতিবিদ্যা, আর ফিশ পপুলেশন ডিনামিক্স। একটা একটা করে ধারাবাহিকভাবে এগুলি আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আমাদের বোঝার বিষয়টি হচ্ছে ফিশ বা মাছ কি। তো তোমরা মাছ কি এই বিষয়টা তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা মাছের ছবি দেখাচ্ছি। মাছের দেহটা অনেকটা স্ট্রিম লাইনড, অর্থাৎ এই মাছটা একটু চওড়া থাকে এবং দুপ্রান্ত একটু চিকন থাকে, আর এইগুলোকে পাখনা বা ফিন বলা হয়। আর তোমরা জানো এদের দেহে এইগুলোকে আমরা বলি আইস, অর্থাৎ এই মাছগুলোর দেহে মূলত ফিন বা আইস থাকে এবং দেহটা স্ট্রিম লাইনড হয়ে থাকে। তা আমরা যদি সংজ্ঞাটি একটু দেখার চেষ্টা করি, এখানে ফিশ ইজ এ লিম্বলেস। লিম্বলেস কথাটির অর্থ হচ্ছে লিম্ব মানে হচ্ছে উপাঙ্গ,
যেমন মানুষের হাত পা এগুলোকে উপাঙ্গ বলা হয়, পাখির ডানা পা এগুলোকে উপাঙ্গ বলা হয়। এই ধরনের কোনো উপাঙ্গ এদের নাই, এই জন্য এদেরকে বলছে লিম্বলেস। এরপর দেখো কোল্ড ব্লাডেড, আমরা বাংলায় বলি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তা তোমরা জানো যে শীতল রক্তের প্রাণী বলতে আমরা বুঝি যে সকল প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে, তাদেরকে বলা হয় শীতল রক্ত বিশিষ্ট বা কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল। এরপরে দেখো তোমরা ভার্টিব্রেট। তা ভার্টিব্রেট অ্যানিম্যাল, ভার্টিব্রেট অ্যানিম্যাল আমরা আসলে কি বুঝি তোমরা একটু খেয়াল করো যে প্রাণী জগতে যে পর্বগুলি রয়েছে এবং সর্বশেষ পর্বের নাম কর্ডাটা, যে পর্বে মানুষের অবস্থান রয়েছে। এই কর্ডাটা পর্বের দেখো দুটি প্রধানতম ভাগ রয়েছে। একটিকে বলছি আমরা ক্রেনিয়াটা, অর্থাৎ যাদের ক্রেনিয়াম বা করটিকা থাকে না তাদেরকে বলা হয় ক্রেনিয়াটা। আর একটা গ্রুপকে বলা হয় ক্রেনিয়াটা, যাদের ক্রেনিয়াম বা করটিকা অর্থাৎ ব্রেন বক্স থাকে তাদেরকে ক্রেনিয়াটা বলা হয়। এই হচ্ছে প্রধানতম দুটো ভাগ। তার মধ্যে এই ক্রেনিয়াটা যেটা, সেটা আন্ডারে দেখো দুটো সাবফালাম রয়েছে, একটা ইউরোকর্ডাটা এবং একটি সেফালোকর্ডাটা। অন্যদিকে ক্রেনিয়াটার অধীনে তোমরা দেখতে পাচ্ছ একটি সাবফালাম, তার নাম ভার্টিব্রাটা, অর্থাৎ ভার্টিব্রাটা হচ্ছে কর্ডাটা পর্বের একটি উপপর্ব। এবং এই উপপর্ব অধীন যে প্রাণী তাদেরকে বলা হয় ভার্টিব্রেট। তারপর দেখো তোমরা খেয়াল করে যে উইথ গিলস অ্যান্ড ফিনস। গিলস মানে এখানে আসলে এদের যে শ্বসন অঙ্গের কথা বলা হয়েছে, ফুলকার কথা বলা হয়েছে। তোমরা জানো যে যারা পানিতে বাস করে তাদের শ্বসন উপাঙ্গ হচ্ছে ফুলকা, এবং যারা স্থলে বাস করে তাদের শ্বসন উপাঙ্গ সাধারণত ফুসফুস বা অন্য কিছু হতে পারে, তবে মেইনলি পানির শ্বসন উপাঙ্গ হচ্ছে গিল বা ফুলকা, সেটি এদের থাকে। অ্যান্ড ফিন, তোমরা জানো ফিন নিয়ে যে পাখনার কথা বলেছিলাম। লিভিং হোলি ইন ওয়াটার, অর্থাৎ সামগ্রিকভাবে এরা পানিতে বসবাসকারী একটি প্রাণী। অর্থাৎ মাছ বলতে আমরা, তোমরা আরও একটা সঙ্গে একটু খেয়াল করো এখানে, ফিশ আর গিল বিয়ারিং, অর্থাৎ মাছ হলো ফুলকাবাহী একুয়াটিক ক্রেনিয়েট। একুয়াটিক মানে জলজ, আর ক্রেনিয়েট বলছে আসলে এই ক্রেনিয়াটা থেকে, ক্রেনিয়েট বলছে aquatic craniate animals that lack limbs and digits, যাদের সাধারণত উপাঙ্গও নেই আঙ্গুলও নাই, তাদেরকে আমরা সাধারণত মাছ বলে থাকি। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি উপরে ভার্টিব্রেট শব্দটা লিখার পরও কেটে দিয়েছি। এর একটু কারণও আছে, মানে বর্তমানে মাছের সংজ্ঞায় ভার্টিব্রেট কথাটি না বলে ক্রেনিয়েট কথাটা চালু হয়েছে আর কি। এর কারণটা আমি ব্যাখ্যার পরবর্তীতে করব। তোমরা আরও একটু খেয়াল করো, আমরা যদি আরেকটা সংজ্ঞা দেখি, ফিশ ইজ এ কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল দ্যাট লিভস ইন ওয়াটার, ব্রেথস উইথ গিলস অ্যান্ড ইউজুয়ালি হ্যাজ ফিনস অ্যান্ড স্কেলস। উপরের সব কথাগুলিই আছে এখানে, শুধু অতিরিক্ত স্কেলস বা আইসের কথাটি এখানে সংযোজন হয়েছে। এই ছিল মোটামুটি মাছের সংজ্ঞা বা মাছ সম্পর্কিত তোমাদের ধারণা। এখন যদি তোমরা একটু বাংলায় এটা দেখো যে মাছ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যারা পানিতে বসবাস করে এবং ফুলকার সাহায্যে শ্বাসকর্য পরিচালনা করে, সাধারণত পাখনা ও আইস থাকে। এখন মাছকে ভার্টিব্রেট অ্যানিমাল না বলে কেন ক্রেনিয়েট অ্যানিমাল বলা হয়, এই সমস্যার সমাধানটা আমি এখন দেব। তোমরা একটু খেয়াল করো, এখানে ফিশেস অফ দি ওয়ার্ল্ড 5th এডিশন 2016 নেলসন এবং উইলসন গ্রান্ডি, তাদের পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বই মাছের উপর, তারা তাদের 5th যে এডিশন, সেই এডিশনে মাছের যে ভাগটি তারা করেছে এইভাবে। এখানে খেয়াল করো যে ফাইলাম কর্ডাটা, তার আন্ডারে তারা 4টি সাবফাইলাম দেখিয়েছে, যদিও একটি সাবফাইলাম বিলুপ্ত। প্রথম সাবফাইলামটি যথারীতি ইউরোকর্ডাটা, পরেরটা যথারীতি সেফালোকর্ডাটা, এবং যেটা বিলুপ্ত তার নাম কন্ডোন্টোফোরিডা। আর একটি সাবফাইলাম নাম দিয়েছে তারা ক্রেনিয়াটা,
পূর্বে এই সাবফাইলামটি বলা হতো ভার্টিব্রাটা। এখন এই সাবফাইলামটির নাম তারা ক্রেনিয়েটা দিয়েছে, অর্থাৎ যাদের করোটি বা ব্রেন বক্স থাকে। এটাকে তারা আবার দুটো ইনফ্রা ফাইলামে ভাগ করেছে, একটি হচ্ছে মিক্সিনোমরফি আর একটি হচ্ছে ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা বলতে ভার্টিব্রেটস, এদেরকেই মেরুদণ্ডী বলা হয়। এজন্য যেহেতু মিক্সিনোমরফি যে গ্রুপটি রয়েছে এটাও মাছের মধ্যে পড়েছে, এজন্য এদেরকে যদি ভার্টিব্রেট বলা হয় তাহলে এই গ্রুপটা বাদ যাবে। এজন্য বর্তমানে এটাকে ভার্টিব্রেট না বলে ক্রেনিয়েট বলছে। ক্রেনিয়েট অ্যানিমাল বলার মূল কারণ এইটা। তোমরা আর একটু খেয়াল করো যে মাছের যে শ্রেণীগুলি রয়েছে, যে শ্রেণীগুলো তোমরা একটু খেয়াল করো এখানে, যে টোটাল এই যে মিক্সিনিমরফি, এর মধ্যে মিক্সিনি বা পেট্রোমাইজন্টিটা পড়ছে। এরপরে খেয়াল করো যে প্লাকোডার্মি, এটা ফসিল ফিশ বলা হয়। কন্টিকথিস, এটাকে কার্টিলেজিনাস ফিশ বলা হয়। অ্যাকান্থোডি, এটিও ফসিল ফিশ। অ্যাক্টিনোপটেরিজি, এটাকে রে ফিন ফিশ বলা হয়। আর সার্কোপটেরিজি, লোভ ফিন ফিশ বলা হয়। অর্থাৎ বর্তমানে নেলসন 2016 মতে আমাদের মাছ বলতে এই 60টি শ্রেণীর সদস্যদেরকে মাছ বলা হবে। তোমরা মাছ সম্পর্কে বিস্তারিত জানলে। এবার আমরা পপুলেশন সম্পর্কে ধারণা নিব। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, একটা বনভূমিতে কতগুলো হরিণ দেখতে পাচ্ছ, লেখা আছে পপুলেশন অফ ডিয়ার। তো পপুলেশন সম্পর্কে তোমাদের প্রাথমিক যে ধারণাটি রয়েছে, পপুলেশন হতে গেলে একই প্রজাতিভুক্ত সদস্য হওয়া লাগবে। একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট স্থানে যতগুলি সদস্য থাকবে তাদেরকে সাধারণত পপুলেশন বলা হয়। সেই হিসাবে এটা ডিয়ার বা হরিণের পপুলেশন। তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ একটা ফিশ পপুলেশন, এখানেও একই প্রজাতির অনেকগুলি সদস্য রয়েছে। এরপর তোমরা একটু খেয়াল করো, এখানে কতগুলো পাখি রয়েছে বটে, তবে তারা একটা দেখো ভিন্ন প্রজাতি, এজন্য এটাকে বলছে নট পপুলেশন অফ বার্ড। এটাকে পপুলেশন বলা যাবে না, যদিও সব পাখি, কিন্তু তারা একই প্রজাতির নয়। পপুলেশন হতে গেলে প্রথম শর্ত একই প্রজাতির হতে হবে, সেটি এখানে নাই, এই জন্য এদেরকে পপুলেশন বলা হচ্ছে না। তা আমরা একটা পপুলেশন সম্পর্কে ধারণা নিলাম, এখন সংজ্ঞাটি দেখার চেষ্টা করি। বলছে পপুলেশন অ্যান্ড ইন্টারব্রিডিং গ্রুপস অফ ইন্ডিভিজুয়ালস অফ এ সিঙ্গেল স্পেসিস দ্যাট অকুপাই ইন এ স্পেসিফিক এরিয়া অ্যাট এ স্পেসিফিক টাইম। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় বসবাসরত একই প্রজাতিভুক্ত একদল অন্তঃপ্রজননিক সদস্যদের পপুলেশন বলা হয়। অন্তঃপ্রজননিক সদস্য মানে যারা নিজেদের মাধ্যমে প্রজননে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, তাদেরকে অন্তঃপ্রজননিক সদস্য বলা হয়। তোমরা জানো স্পেসিসের যে সংজ্ঞাটি, সেই সংজ্ঞা নির্ধারণে এই অন্তঃপ্রজননিক কথাটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পপুলেশনের সম্পর্কে ধারণা নিলাম। এরপরে ফিশ পপুলেশন। তোমরা জানো আমাদের আলোচনার বিষয়বস্তু প্রথম ফিশ, পরবর্তীতে পপুলেশন, 3 নম্বর যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ফিশ পপুলেশন। তোমরা ফিশ পপুলেশনের সংজ্ঞা এখানে দেওয়া আছে, দেখো এ পপুলেশন ইজ এ গ্রুপ অফ ফিশ অফ সেম স্পিসিস দ্যাট আর অ্যালাইভ ইন এ ডিফাইন্ড এরিয়া অ্যাট এ গিভেন টাইম। অর্থাৎ এখানে যদি আমরা একটু খেয়াল করি, মাছের যে পপুলেশন সেটা বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় বসবাসরত একই প্রজাতিভুক্ত মাছের একদল সদস্যদের মৎস্য পপুলেশন বলা হয়। যখন মাছের একদল সদস্য বলা আছে তখন মৎস্য পপুলেশন বলা হয়। এরপরে আমরা জানব পপুলেশনের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে। অর্থাৎ প্রত্যেকটা পপুলেশনের কিছু বৈশিষ্ট্য থাকে। প্রথমে সাইজ বলতে আমরা যেটা বুঝি নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ পপুলেশনের সদস্য সংখ্যা কত। আমরা যদি ধরি সুন্দরবনে হরিণের পপুলেশন, অর্থাৎ সুন্দরবনে একটা প্রজাতির হরিণ কতগুলি আছে সেটাকে বোঝানো হবে। ডেনসিটি, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন এ সার্টেন স্পেস, অর্থাৎ একটা নির্দিষ্ট আয়তনের জায়গায় যতগুলি সদস্য থাকে তাদেরকে বলা হয় ওই পপুলেশনের ঘনত্ব।
অল্প পরিসরে বেশি পরিমাণ থাকলে ডেনসিটি বেশি হয়, বেশি পরিসরে কম থাকলে ডেনসিটি কম হয়। এরপরে দেখো এজ ডিস্ট্রিবিউশন। এজ ডিস্ট্রিবিউশন বয়সের বিস্তৃতি বোঝানো হয়, অর্থাৎ দি প্রপোর্শন অফ ইন্ডিভিজুয়ালস টু ইচ এজ, প্রত্যেকটা এজে পপুলেশনের যে অনুপাত সেটাকে আমরা বলি এজ ডিস্ট্রিবিউশন। তোমরা একটু খেয়াল করো, এখানে পুরুষ এবং স্ত্রী দুই দিকে দেখানো হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে এজ স্ট্রাকচার অর্থাৎ তিনটি এজে ভাগ করা হয়েছে। একদম নিচের দিকে দেখো যে এজটি একে বলছে প্রি রিপ্রোডাক্টিভ এজ, পুরুষ বা স্ত্রী ভেদে এটি রয়েছে নির্দিষ্ট, অর্থাৎ প্রজনন সক্ষম নয় এমন জনসংখ্যা সাধারণত বেশি থাকে, নর্মাল পপুলেশন স্ট্রাকচারে এটি থাকে। এরপরে রিপ্রোডাক্টিভ এজ তোমরা দেখতে পাচ্ছ, এই যে দ্বিতীয় স্তরটি সর্বশেষ পোস্ট রিপ্রোডাক্টিভ এজ, অর্থাৎ আমরা বয়সের বিভিন্ন গ্রুপ অনুযায়ী জনসংখ্যার যে ঘনত্ব এইটাকে সাধারণত এজ ডিস্ট্রিবিউশন বলা হয়। তোমরা দেখো প্রথম যেটি রয়েছে একদম প্রি রিপ্রোডাক্টিভ এজটা সবচেয়ে বেশি, এরপর রিপ্রোডাক্টিভ এজ, সর্বশেষ রয়েছে পোস্ট রিপ্রোডাক্টিভ, এটি সবচেয়ে কম। এটিকে বলা হয় ইনক্রিজিং পপুলেশন। ইনক্রিজিং মানে বৃদ্ধিপ্রাপ্ত, অর্থাৎ এই পপুলেশনটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখো মোটামুটি এই দুটো সেম, প্রথমটা দ্বিতীয়টা সেম, তৃতীয়টি একটু কম, এটাকে স্টেবল বলা হয়, অর্থাৎ এর বৃদ্ধি তেমনটি না, একদম স্টেবল অবস্থায় আছে। আর যেখানে দেখা যাচ্ছে যে তোমার রিপ্রোডাক্টিভ এজও বেশি কিছুটা, আবার পোস্ট রিপ্রোডাক্টিভই বেশি, অর্থাৎ তার প্রি রিপ্রোডাক্টিভ এজে জনসংখ্যা সব থেকে কম আছে। একে বলা হয় ডিক্রিজিং বা ডিক্রিজিং পপুলেশন, অর্থাৎ ক্ষয়িষ্ণু পপুলেশন বলা হয় আর কি। তোমরা আরেকটু খেয়াল করো, এবার আমরা ধারণা নিব ফিশ পপুলেশন ডিনামিক্স। তোমরা একটু খেয়াল করো, এখানে একই প্রজাতিভুক্ত কতগুলো মাছ দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট জলাশয়, তাহলে এটি একটি ফিশ পপুলেশন। এই পপুলেশন সাধারণত সদস্য সংখ্যা কখনো স্থির থাকে না, পপুলেশন সবসময় স্টেবল অবস্থায় থাকে না। এখানে কি হয়, পপুলেশন ইনক্রিজ হওয়ার দুটো ফ্যাক্টর রয়েছে। একটা হচ্ছে এখানে নতুন করে সদস্য সংখ্যা জন্মলাভ করে থাকে, আর অন্য এলাকা থেকে ইমিগ্রেশন, অর্থাৎ অন্য এলাকা থেকে এখানে প্রবেশ করতে পারে। এই দুটি কারণে জনসংখ্যা বৃদ্ধি হয়। আবার জনসংখ্যা বা পপুলেশন ডিক্রিজেরও দুটি ঘটনা রয়েছে। এখানে রয়েছে ডেথ, অর্থাৎ এই প্রাণীগুলি মাছের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে এটা একটা ন্যাচারাল মৃত্যু রয়েছে, প্রাকৃতিক মৃত্যু যেটাকে আমরা বলি। আর একটি রয়েছে ফিশিং মর্টালিটি, অর্থাৎ তাদেরকে আমরা আহরণ করে থাকি, আমরা সহ অন্যান্য প্রাণী যারা মাছের উপর নির্ভরশীল তারা তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য আহরণ করে থাকে, এটাকে বলা হয় ফিশিং মর্টালিটি। আর একটা ইমিগ্রেশন, অর্থাৎ নির্দিষ্ট এলাকা থেকে অনেকে বেরিয়ে যায়। এই চারটি ফ্যাক্টরের উপর ফিশ পপুলেশন ডিনামিক্সটি নির্ভর করে। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে পপুলেশনের চেঞ্জটি বার্থ এবং ইমিগ্রেশন থেকে ডেথ এবং ইমিগ্রেশন বাদ দিলে পপুলেশন চেঞ্জটি বোঝা যাবে। যদি বার্থ এবং ইমিগ্রেশনের পরিমাণ ডেথ এবং ইমিগ্রেশন থেকে বেশি হয় তাহলে পপুলেশন আকার বৃদ্ধি পাবে, বিপরীত ঘটনা ঘটলে পপুলেশন হ্রাস পাবে, আর যদি দুটোই সমান থাকে পপুলেশন স্টেবল থাকবে। এখন আমরা প্রথমে পপুলেশন ডিনামিক্সের যে সংজ্ঞাটি সেটি দেখার চেষ্টা করি। বলছে পপুলেশন ডিনামিক্স এ ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্স, অর্থাৎ এটি জীববিজ্ঞানের একটি শাখা, দ্যাট স্টাডিজ যেখানে অধ্যয়ন করা হয় চেঞ্জেস ইন দি সাইজ অ্যান্ড এজ কম্পোজিশন অফ এ পপুলেশন, অর্থাৎ একটা পপুলেশনের যে আকার এবং তাদের বিভিন্ন বয়সের যে কম্পোজিশন সেটির চেঞ্জ সম্পর্কিত আলোচনা এবং তার বায়োলজিক্যাল এনভায়রনমেন্টাল প্রসেস
ইনফ্লুয়েন্স দোজ চেঞ্জেস, অর্থাৎ এই চেঞ্জগুলো পরিবর্তনে তার জীবতাত্ত্বিক এবং পরিবেশগত যে প্রসেসগুলি রয়েছে সেই সম্পর্কে আলোচনাকে পপুলেশন ডিনামিক্স বলা হয়। আমরা এখানে বাংলায় দেখো সংজ্ঞাটি দেখো, পপুলেশন ডিনামিক্স জীবন বিজ্ঞানের একটি শাখা যা পপুলেশনের আকার ও বয়সের বিস্তৃতির পরিবর্তনগুলি এবং সেই পরিবর্তনগুলিকে প্রভাবিতকারী জৈবিক এবং পরিবেশগত প্রক্রিয়াগুলির অধ্যয়ন করা হয়, তাকে আমরা পপুলেশন ডিনামিক্স বলে থাকি। একটা পপুলেশনের গ্রোথ বা তার যে বৃদ্ধি, তার অ্যাফেক্টিং যে ফ্যাক্টরগুলি রয়েছে সেগুলি আমরা একটু খেয়াল করি। তোমরা প্রথমে বার্থ এবং ডেথ রেটসের একটা বিষয় দেখো। যদি বার্থ রেটটা ডেথ রেট থেকে বেশি হয়, অর্থাৎ তার জন্মহার তার মৃত্যুহার থেকে বেশি হয়, এটা এক ধরনের গ্রোথ হয়। আর যদি বিপরীত ঘটতে হবে তাহলে গ্রোথ ঘটবে না। আর ইমিগ্রেশন এবং এমিগ্রেশন, অর্থাৎ ইমিগ্রেশন হচ্ছে পপুলেশনে প্রবেশ করা, অনুপ্রবেশকারী, আর এটা হচ্ছে বেরিয়ে যাওয়া। যদি অনুপ্রবেশকারী বেশি হয় তাহলে গ্রোথ হবে, যদি বেরিয়ে যাওয়াটা বেশি হয় তাহলে তোমার গ্রোথটা কমে যাবে। এরপরে আমরা ফিশ পপুলেশন ডিনামিক্স নিয়ে একটু কথা বলবো। সর্বশেষ যেটি রয়েছে আমাদের ফিশ পপুলেশন ডিনামিক্স, তোমরা একটু খেয়াল করো। Fish population dynamics describes the way in which a given fish population grows and shrinks over time, is controlled by birth, death, and emigration and immigration. অর্থাৎ মৎস্য পপুলেশন ডিনামিক্স বলতে সময়ের প্রেক্ষিতে জন্ম ও মৃত্যু এবং স্থান ত্যাগ বা অভিবাসন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে একটি পপুলেশনের হ্রাস বৃদ্ধি কিভাবে সংঘটিত হয় তা বর্ণনা করার প্রক্রিয়াকে বোঝানো হয়। আমরা আরেকটু যদি খেয়াল করি, আরেকটা সংজ্ঞা দেখো, ফিশ পপুলেশন ডিনামিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দি চেঞ্জেস ইন নাম্বার অফ ফিশ। অর্থাৎ ফিশ পপুলেশন ডিনামিক্সকে আমরা মাছের সংখ্যার পরিবর্তন, একটা পপুলেশনে মাছের সংখ্যার পরিবর্তন এবং এই পরিবর্তনের জন্য যে ফ্যাক্টরগুলি দায়ী তাদের বর্ণনাকে সাধারণত আমরা ফিশ পপুলেশন ডিনামিক্স বলে থাকি। এখানে দেখো বাংলাটি লেখা আছে, তোমরা পড়ে নিও। এরপর আমরা সর্বশেষ বলছি যে ফিশ পপুলেশন ডিনামিক্স ডিলস, অর্থাৎ কি কি বিষয়ে ফিশ পপুলেশন ডিনামিক্স ডিল করে বা ভূমিকা রাখে। প্রথম হচ্ছে দি রেট অফ রিপ্রোডাকশন, অর্থাৎ প্রজননের হার কম না বেশি। এরপরে আমরা রেট অফ গ্রোথ বলতে কোনো জীবের জন্মের পর থেকে আকারের যে ধনাত্মক পরিবর্তন, এটাকে আমরা গ্রোথ বলি। কারণ একটা মাছ ছোট অবস্থায় যে আকৃতি থাকে, কিছুদিন পর যেতে না যেতেই আকৃতি আস্তে আস্তে বৃদ্ধি পায়, এটাকে সাধারণত আমরা গ্রোথ বলে থাকি। এরপর রেট অফ মর্টালিটি, যেটাকে মৃত্যুহার, তোমাদের একটু আগেই বলেছিলাম মৃত্যুহার দুই ধরনের, একটা ন্যাচারাল মর্টালিটি বা প্রাকৃতিক মৃত্যুহার, একটা ফিশিং মর্টালিটি বা মাছ ধরার কারণে যে মর্টালিটি শিকার হয় সেটি। আর এটা হচ্ছে রেট অফ রিক্রুটমেন্ট। তোমরা রিক্রুটমেন্ট সম্পর্কে একটু ধারণা নাও। রিক্রুটমেন্টের বাংলা শব্দটি হচ্ছে প্রবেশন। তোমরা দেখো, এনি অ্যামাউন্ট অফ ইয়ং ফিশ অফ এ ইয়ার ক্লাস। ইয়ার ক্লাসটা জানতে হবে তোমাদের। ইয়ার ক্লাসটা হচ্ছে একই বছর কোনো পপুলেশনের যে বাচ্চাগুলো জন্মলাভ করে ওই বাচ্চাগুলোকে বলা হয় একই ইয়ার ক্লাস। তো একই ইয়ার ক্লাসের যে ইয়াং বাচ্চাগুলো থাকে তারা মূল পপুলেশনে প্রবেশ করার পর তার বৃদ্ধি হয়। সেই বৃদ্ধির কারণে সেটি এক্সপ্লয়েটেবল স্টক, অর্থাৎ পূর্বে যে মজুদটি ছিল সেই সংগৃহীত যে মজুদ, সেই মজুদের সাথে সে অ্যাড হয় ডিউ টু গ্রোথ অ্যান্ড মাইগ্রেশন ইনটু ফিশিং এরিয়া। অর্থাৎ এখানে বলছে যে একই বয়স শ্রেণী ছোট আকারে মাছের দৈহিক বৃদ্ধি বা মাইগ্রেশনের কারণে আহরণযোগ্য মজুদ দিয়ে অন্তর্ভুক্ত হওয়ারকে প্রবেশন বলে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমার এই ছিল আলোচনা। তোমরা জানো আমার নতুন ইউটিউব চ্যানেল
বায়োলজি স্কুলস। এই বায়োলজি স্কুলসে আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইকস এবং কমেন্টস করবা। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীতে। ভালো থাকো সবাই।